ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের আর কয়েকদিন পরেই কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো আমি প্রত্যেকটি অধ্যায় অর্থাৎ প্রত্যেকটি বিষয় কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সমস্ত অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা হবে প্রত্যেকটির উপরে কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি। আজকের আলোচনা করব জীবন বিজ্ঞান। তোমাদের জীবন বিজ্ঞানের জীবনের প্রবাহমানতা থেকে জনন, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, বৃদ্ধি ও বিকাশ এবং তার সঙ্গে সঙ্গে বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এবং অভিব্যক্তি ও অভিযোজন, এই তিনটি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে। আজকে আমি এই তিনটি অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মূলত 2, 3 ও 5 নম্বরের আসতে পারে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, সেই প্রশ্নগুলি আজকে আলোচনা করব। প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আমি প্রত্যেকটি পার্ট পার্ট করে তোমাদের কাছে আলোচনা করছি। দেখে নাও জীবন বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 3 ও 5 নম্বরের প্রশ্ন, যেগুলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সঙ্গে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য। তো দেখা যাক প্রথম অধ্যায় তোমাদের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন এবং বৃদ্ধি বিকাশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌনজনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি কিন্তু 2018 সালে মাধ্যমিকে এসেছিল। দ্বিতীয় প্রশ্ন, কোনো জীবের প্রজনন গুরুত্বপূর্ণ কেন? এটি এসেছিল মাধ্যমিক 2019-এ। এই প্রশ্নগুলোর উত্তর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। পরবর্তীতে অযৌন ও যৌন জননের মধ্যে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। অর্থাৎ তোমাকে যে বৈশিষ্ট্যগুলো দেবে সেখান থেকেও করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে তুমি শুধু যৌন জনন অযৌন জননের পার্থক্যটা করো। এবং এই প্রশ্নগুলো করলে সেখান থেকে তোমরা কিন্তু 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এক্সট্রা করে 5 নম্বরের প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্ন চলে যাক, ইস্টের কোরোদ্গম প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। এটা কিন্তু মাধ্যমিক 2022-এ এসছে। এবং অতিরিক্ত হিসাবে তোমরা একটি উদ্ভিদের উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এটা হচ্ছে মাধ্যমিক 2023-এ এসছে। অর্থাৎ উদ্ভিদের অযৌনজনন পদ্ধতি যেগুলো আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে একটাই প্রশ্নের উত্তর করলে। এবং তারপরেই রেণু ও গ্যামেটের পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, সিনগ্যামি কী? এবং এই জনন থেকে শেষ প্রশ্ন, স্টক ও সিয়ন কী? এগুলোই তোমরা যদি 2 নম্বরের জন্য পড়ো, এখান থেকে কিন্তু তোমরা 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। এবং আরেকটি খুব ভালো করে রাখো, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো। এইগুলো এই অধ্যায়ের 2 নম্বরের প্রশ্নগুলো। অবশ্যই কিন্তু এইগুলো করলে এখান থেকে 5 নম্বরের প্রশ্ন তোমার পাবে। এবং তারপরেই এই জননের একটি পার্ট, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2 নম্বরের প্রশ্নগুলো, সেটি হলো কোনো বাহক প্রদত্ত উদ্ভিদগুলিকে পরাগযোগ সম্পন্ন করে ধান, পাতাঝাঞ্জি, শিমুল, আম। এই বর্ষটা ঘুরিয়ে আসতে পারে, এটা কিন্তু মাধ্যমিক 2017-তে এসছে। এই বর্ষটা ঘুরিয়ে আসতে পারে একটি বায়ুপরাগী, জলপরাগী, পতঙ্গ পরাগী এবং পক্ষী পরাগী উদ্ভিদের নাম লেখো। তাহলে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, দুটোর মধ্যে তোমাকে একটাই করতে হবে, একই প্রশ্ন। পরবর্তীতে 2 নম্বরের প্রশ্ন, পরাগযোগ কাকে বলে? পরবর্তী প্রশ্ন, শিমুলকে পক্ষী পরাগী ফুল বলার কারণ কি? এটা এক্সট্রা করে করার দরকার নেই, যেটা আমি বলেছিলাম, বায়ুপরাগী, জলপরাগী, পতঙ্গ পরাগী এবং পক্ষী পরাগী ফুলের নাম কি, এটা কিন্তু তুমি পড়তে পারো। পরবর্তী প্রশ্ন, দিন এসে কাকে বলে, এর গুরুত্ব কী? তো এই অধ্যায় বা এই পাঠ থেকে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন থেকে এইগুলো কিন্তু তোমরা 2 নম্বরের জন্য ভালো করে রাখো। এবং একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কনটা খুব ভালোভাবে করে রাখো, একটা আদর্শ ফুলের চিহ্নিত চিত্র। এরপরে আছে বৃদ্ধি বিকাশ। এই জনন থেকে এই পাঠ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো। এটা কিন্তু মাধ্যমিক 2022-এ এসছে। এবং তার সঙ্গে সঙ্গে মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত 2টি পরিবর্তন উল্লেখ করো। এটা মাধ্যমিক 2018 এবং 2020-তে এসছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বৃদ্ধির প্রধান 3টি দশার নাম উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কী? যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এই জনন থেকে বা জননের উপবিভাগ পাঠগুলো থেকে শেষ প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি ও প্রাণীর বৃদ্ধির মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনের মধ্যে থেকে প্রথম পাঠ বংশগতি। তো দেখা যাক প্রথম প্রশ্ন, এই বংশগতি থেকে উপযুক্ত উদাহরণসহ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা কিন্তু 2023-এ এসছে। এই প্রশ্নটা ঘুরিয়েও পড়তে পারে। জিনোটাইপ হলো ফিনোটাইপের কারণ, অর্থাৎ ফিনোটাইপ হলো জিনোটাইপের ফলাফল, উদাহরণসহ যুক্তি দাও। তো এই প্রশ্নটা আসতে পারে
খুব ভালো করে তোমরা করে রাখবে। পরবর্তী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। বংশগতি সংক্রান্ত মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্রটি লেখো। তো এই প্রশ্নটা 2022 সালে এসেছিল। এই প্রশ্ন এমনও আসতে পারে, মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। এটা কিন্তু 2018, 2023, 2011, 2009, 2002 সালেও ছিল। পরবর্তী প্রশ্ন তোমাদের, হেটারোজাইগেট বা হেটারোজাইগাস বলতে কী বোঝো? উদাহরণ দাও। হেটারোজাইগোট বা হেটারোজাইগাস বলতে কী বোঝো? উদাহরণ দাও। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর সঙ্গে এটা করে রাখবে জিন ও অ্যালিনের মধ্যে সম্পর্ক। চলে যাই পরবর্তী প্রশ্নে, বিষমসংকর জীব কীভাবে সৃষ্টি হতে পারে একটি উদাহরণের সাহায্যে দেখাও। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং পরবর্তী প্রশ্ন, বংশগতিতে প্রকট বৈশিষ্ট্য ও প্রকট গুণ কী? উদাহরণ সাহায্যে ব্যাখ্যা দাও। এটা কিন্তু 2011, 2013, 2022 সালে এসছে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিল কেন? 2004, 2008, 2009, 2010, 2012, 2014, 2023 সালে কিন্তু প্রশ্নটা এসছে। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব ভালো করে রাখবে, এটা কিন্তু পড়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। পরবর্তী প্রশ্ন, বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি লেখো। এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন বলছি? 2022 সালে এসেছিলো, 2023 সালে এসেছিলো, কিন্তু 2024-এ আসেনি। তাই এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্ব সহকারে পড়বে। পরবর্তী প্রশ্ন, মেন্ডেল মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিল তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। প্রশ্নটা এভাবে ঘুরিয়েও আসতে পারে, মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ সংক্রান্ত 3 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে দেখাও। এটাও 2002, 2014, 2020 এবং 2022 সালে এসেছিলো। যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তীতে একটা চেকার বোর্ড তোমাদের আসবে, তোমরা জানো। এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা গিনিপিগের এক সংকর জননের পরীক্ষা দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। অথবা প্রশ্নটা এভাবে আসবে, গিনিপিগের কালো লোম প্রকট ও সাদা লোম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটি সংকর কালো গিনিপিগের সংকরণের ফলে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটা তোমাদের করে রাখতে হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রকরণ সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। তো এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু তোমরা 2 ও 3 নম্বরের জন্য করে রাখবে। তার সঙ্গে আরেকটি প্রশ্ন, ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো। এই 2-3 নম্বরের প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু এখান থেকে 5 নম্বরের প্রশ্ন কমন পাবে। এবং তার সঙ্গে চেকার বোর্ডটা আমি আবার একবার বলবো, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা অথবা দ্বিসংকর জনন পরীক্ষায় চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো এবং এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। পরবর্তী পাঠ, কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো দেখা যাক প্রথম প্রশ্ন, এই কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে প্রথম প্রশ্ন হলো তোমাদের, বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা কী? যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা এভাবেও আসতে পারে, জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? এই গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? অথবা পুরুষেরা হিমোফিলিয়ার বাহক হয় কেন? একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে, হিমোফিলিয়া রোগটি পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন, এবং তার সঙ্গে পুরুষরা হিমোফিলিয়া রোগের বাহক হয় কেন? দুটোই একই প্রশ্ন, উত্তর কিন্তু একটাই হবে। চলে যাই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, দুজন স্বাভাবিক বাবা মায়ের সন্তানের কিভাবে থ্যালাসেমিয়া হতে পারে তা ক্রসের সাহায্যে ব্যাখ্যা করো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন আকারে কিন্তু দেয়। পরবর্তী প্রশ্নে চলে যাই, ক্রিস ক্রস উত্তরাধিকারী বলতে কী বোঝো? উদাহরণ দাও। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন। এবারে চলে আসি পরবর্তী প্রশ্নে, বর্ণান্ধতার কারণ ও লক্ষণ ভালো করে রাখবে। বর্ণান্ধতার কারণ ও লক্ষণগুলি আলোচনা করো এবং তার সঙ্গে হিমোফিলিয়ার কারণ ও লক্ষণ দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা বেশি। এবং তার সঙ্গে পরবর্তী প্রশ্ন, খ্রিস্টমাস ডিজিজ কি ভালো করে রাখো। এই গেল তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এবারে চলে আসি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রথম প্রশ্ন, একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র ও কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন আকারে আসতে পারে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2023 সালে এসেছিলো, 25 সালে আসার সম্ভাবনা বেশি। তাই চেকার বোর্ডটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। থ্যালাসেমিয়ার উপসর্গটা কিন্তু 2024 সালে এসছে, তাই এই উপসর্গগুলো বাদ দিয়ে তুমি কিন্তু থ্যালাসেমিয়ার লক্ষণ এবং তার সঙ্গে থ্যালাসেমিয়া রোগের প্রধান কী কী সমস্যা দেখা যায়, এই দুটো কিন্তু খুব ভালো করে রাখতে হবে। কিন্তু এটা 3 নম্বরের জন্য আসার সম্ভাবনা বেশি। এবং তার সঙ্গে থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে
কী কী লক্ষণ প্রকাশিত হয়। এটা পুরুষদের ক্ষেত্রে হোক বা মহিলাদের ক্ষেত্রে হোক, পরিণত বয়সে সেটাও তুমি করতে পারো, এটাও করতে পারো। খুব ভালো করে করে রাখতে হবে কিন্তু। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কিভাবে সম্ভব, তা একটা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের জীবনবিজ্ঞানের শেষ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। আজকে শুধুমাত্র আলোচনা করব অভিব্যক্তি পাঠ থেকে। তো দেখা যাক এই অধ্যায়ের বা এই পাঠ থেকে প্রথম প্রশ্ন, ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো। আমি কিন্তু 2000 সাল থেকে বিগত 2023 সাল বা 2024 সাল পর্যন্ত এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো সালে এসছে। এই ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ব্যাখ্যা করো, এটা কিন্তু 2015, 2006, 2003 এবং 2000 সালে প্রশ্নটা এসছে। প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কীভাবে হয়। 2 নম্বরের প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, হট ডাইলুট স্যুপ কি এর সঙ্গে প্রাকৃতিক নির্বাচনবাদ বলতে কী বোঝো। এটা কিন্তু 2023 সালে দুটো প্রশ্নই এসেছিলো। পরবর্তী প্রশ্ন, জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। এটা কিন্তু 2016, 2014, 2012, 2010, 2009, 2005 এবং 2001 সালে এসেছিলো। চলে যাই পরবর্তী প্রশ্নে, কোয়াসার্ভেট কী এবং তার সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ বলতে কী বোঝো, উদাহরণ দাও। যেটাও কিন্তু প্রশ্নটা এসেছিলো 2004 সালে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিরাফের গলা লম্বা হওয়ার সম্পর্কে ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্রটি লেখো। এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, জীবন্ত জীবাশ্ম কি এর উদাহরণ দাও। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরের পরবর্তী প্রশ্ন, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে। প্রশ্নটা এভাবে আসতে পারে, মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয় কেন। যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো, আমি অবশ্যই তোমাদের কাছে উত্তরসহ আলোচনা করে দেবো। পরবর্তী প্রশ্নে চলে যাই, সমসমস্ত অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে। এটা কিন্তু 2024 সালে এসছে, তাই পড়ার প্রয়োজন নেই বা না করলেও চলবে। তার সঙ্গে সঙ্গে যোগ্যতমের উদ্বর্তন, এটাও কিন্তু পরীক্ষায় এসছে তোমাদের 2024 সালে, তাই এই দুটো বাদ দিয়ে তোমরা মিউটেশন কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রোস্ফিয়ার কী, এই প্রশ্নগুলো করে রাখবে। এটা কিন্তু 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবারে চলে যাই 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রথম প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম কেন করা হয় বা কেন হয় ব্যাখ্যা করো। এটা কিন্তু 2015, 2014 এবং 2007 সালে এসেছিলো। যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নে চলে যাই, অভিসারী বা বিবর্তন কাকে বলে, উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো এবং তার সঙ্গে সঙ্গে অপসারী বিবর্তন কাকে বলে, উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো কিন্তু 3 নম্বরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই করে রাখবে। এবং চলে যায় পরবর্তী 3 নম্বরের প্রশ্ন, সমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য। এটা কিন্তু অবশ্যই করে রাখো। সমবৃত্ত অঙ্গের মধ্যে পার্থক্য, এটা কিন্তু 2016, 2011 সালে এসছে। যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই গেল তোমাদের 3 নম্বরের প্রশ্ন। এবার চলে যাই 5 নম্বরের প্রশ্ন। তোমাদের আগেই বলে রাখি, যেহেতু হৃৎপিণ্ড ঘটিত প্রমাণটা চলে এসছে 2024 সালে, এবারে কিন্তু ঘোড়া জীবাশ্ম ঘটিত প্রমাণটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য। তো অভিব্যক্তি পাঠ থেকে 5 নম্বরের প্রথম প্রশ্ন, ডারউইনের মতবাদ ও প্রাকৃতিক নির্বাচন মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, ডারউইনের মূল প্রতিপাদ্য বিষয়গুলি লেখো যা জৈব অভিব্যক্তি সম্পর্ক বা সঙ্গে সম্পর্কযুক্ত। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং আবারও বলছি যে যেহেতু তোমাদের হৃৎপিণ্ড গঠিত প্রমাণটা এসছে 2024 সালে, তাই ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণটা অবশ্যই করে রাখো। বিশেষ কারণের জন্য অভিযোজনের যে পার্টটি রয়েছে, সেই পার্টির প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করতে পারছি না। পরবর্তী ভিডিওতে অভিযোজনের পার্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 3 ও 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করব। তো যে প্রশ্নগুলো আলোচনা করলাম, প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে এই প্রশ্নগুলো ভালো করে করলে এখান থেকে অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে। তাই প্রশ্নগুলো খুব ভালো করে করো এবং পরবর্তী পার্টে অভিযোজনের অংশ নিয়ে আমি তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেবো।